দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। থানা থেকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র, গোলা বারুদ যারা এখনো জমা দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অভিযানের মাধ্যমে। বুধবার দিনগত রাত 12টা থেকে যৌথ বাহিনীর এই অভিযান শুরু হয়েছে। যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আলাদা দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে নেওয়া হয়, পরে তাদের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেফতার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাবেক 2 আইজিপিকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে। এই বিষয়ে জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। অনেক পুলিশের সাবেক 2 কর্মকর্তা তো রিমান্ড মঞ্জুর শেষে ডিবি কার্যালয়ে আছেন, তাদের সবশেষ অবস্থা কি জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক 2 পুলিশ কর্মকর্তা রয়েছেন, যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে কিন্তু সকালে সিএমএম আদালত কিন্তু তাদেরকে রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে কিন্তু এখন রিমান্ড দেওয়ার পর কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা কিন্তু এখন ভিতরেই আছেন। তা আমরা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে আছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, যেহেতু কিছুক্ষণ আগেই তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তথ্য পেলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করবো। এর আগে যদি একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু উত্তরায় অভিযান চালিয়ে আপনার যে সাবেক আইজিপি রয়েছেন শহীদুল হক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং যে সদ্য সাবেক যে আইজিপি আব্দুল আল মামুন, তিনি কিন্তু ডিবির কাছে এসে আত্মসমর্পণ করেন এবং তাদেরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শহীদুল হককে দেখানো হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলায় এবং তারা এখন রিমান্ডে আছেন এবং আব্দুল আল মামুনের 8 দিন এবং শহীদুল হকের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং তাদেরকে এখানে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা বা এর সঙ্গে কারা কারা জড়িত আছেন এবং তাদের কি এই কার্যক্রমের সঙ্গে আরও কারা জড়িত আছেন এবং এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারাও কিন্তু ডিবি কার্যালয়ে আছে, যাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে এবং যারা রিমান্ড শেষ হয়েছে, রিমান্ড শেষে আবার নতুন করে আবেদন করে রিমান্ডে নিয়ে এসেছেন, তারাও কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যদি কোনো তাদের রিমান্ড সম্বন্ধে অন্যান্য যে তথ্যগুলো আছে যদি জানতে পারি, পরবর্তী খবরে আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থান। ধন্যবাদ। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশানের ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই বাড্ডা থানা এলাকায় হৃদয় আহমেদ নামে তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য আগারওয়ালকে আসামি করা হয়েছে। ষোলো বছরে দেশ থেকে পাচার হয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। এই তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির। তবে অর্থনীতিবিদরা বলছেন এর বাইরে আওয়ামী লীগ সরকারের মেয়াদে আরও বেশি অর্থ পাচার হয়েছে, যা দেশের অর্থনীতিকে বিরাট ঝুঁকির মুখে ফেলেছে।
পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেল, এজেন্সি ও সরকার পর্যায়ে যোগাযোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। পাচারকারীদের দেশে যত সম্পদ আছে তা বাজেয়াপ্ত করার পরামর্শ তাদের। আতিকা রহমানের রিপোর্ট। রিজার্ভ সংকট, খেলাপি ঋণ, ভঙ্গুর ব্যাংক, মূল্যস্ফীতি সহ আর্থিক খাতে নাজুক দশার অন্যতম কারণ অর্থ পাচার। বৈদেশিক বাণিজ্য কারসাজি, হুন্ডি, চোরাচালান ও বিদেশি সম্পদ গড়তে বিভিন্ন উপায়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়। বেশ কবছর ধরে এসব অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়া গেলেও শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়াবহতার পুরো চিত্র সামনে আসে। 16 বছরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা বড় অঙ্কের টাকা পাচার করেছেন। যুক্তরাষ্ট্রের গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে গড়ে 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের প্রকৃত চিত্র আরো ভয়াবহ। GFI এর সূচকে যা ধরা পড়েনি। দেশের অর্থনৈতিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের জন্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। অর্থনীতিবিদরা বলছেন, কি পরিমাণ টাকা পাচার হয়েছে এবং তা ফেরত আনতে আইন অনুযায়ী ওইসব দেশের সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের কমিটিকে কাজ করতে হবে। সরকারি চ্যানেলে কিছু বাইলেটারালি বিভিন্ন দেশে যেসব দেশে গেছে সেরকম তথ্য যদি থেকে থাকে, বিভিন্ন দেশের ব্যাংকে যদি তথ্য থাকে সেগুলোকে ওইসব চ্যানেলের মাধ্যমে বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেগুলো আছে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে যদি আনা যায়, সেটা আনার একটা প্রসেসটা অব্যাহত রাখতে হবে। যারা সত্যিকার অর্থে অর্থ পাচার করেছে এটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের দেশে যেসব সম্পদ আছে সেগুলো কনফিসকেট করা, মানে সেগুলো নিয়ে নেওয়া। কোর্টের মাধ্যমে একটা ইনজাংশন জারি হতে পারে যে তাদের সম্পদের বিক্রি বাটা করা যাবে না। এটা না করলে কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে। শুধু অর্থ পাচারকারীদের নয়, যেসব প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে ছিল ও পাচারে সহায়তা করেছে তাদেরও শাস্তির আওতায় আনার দাবি অর্থনীতিবিদদের। এখানে 2-3টা প্রক্রিয়ায় অর্থ পাচার হয়েছে যেটা আমি বুঝি। একটা হচ্ছে আপনার এলসি খোলার মাধ্যমে, যেমন আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে এইসব প্রক্রিয়ার মাধ্যমে একটা হয়। আরেকটা হয় হুন্ডির মাধ্যমে মূলত। আর হয়তো কিছুটা ক্যাশ ক্যারি করে নিয়ে যাওয়ার যদি প্রক্রিয়া থাকে সেগুলো হতে পারে। যেসব প্রতিষ্ঠানগুলো এইগুলো দায়িত্বে ছিল তাদের অবহেলা ছিল, এবং তাদের অবহেলা করার একটা বড় কারণ ছিল পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স। তো প্রাতিষ্ঠানিক সংস্কারেরও কাজ করতে হবে, এবং সেটা আমার ধারণা যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে যেসব গভর্নমেন্ট আছে এই সংস্কারগুলো শুরু করতে হবে। টিআইবি বলছে, দুদক কার্যকর ভূমিকা নিলে আরও অর্থ বিদেশ থেকে ফেরত আনা সম্ভব। অন্তত একটি ক্ষেত্রে সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব হয়েছিল বাংলাদেশে। সেই রোডম্যাপ এখন আগের তুলনায় আরও মসৃণ হয়েছে, সহজতর হয়েছে। দুর্নীতি দমন কমিশন, পুলিশের CID, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অ্যাটর্নি জেনারেলস অফিস, জাতীয় রাজস্ব বোর্ড, এই ধরনের সংস্থাগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে এবং সংঘবদ্ধভাবে বা যৌথ সমন্বয়ের মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। যেই দেশই হোক না কেন, তাদের সাথে পারস্পরিক যে আইনি সহায়তার সুযোগ আছে জাতিসংঘের সঙ্গে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশনের আওতায় তাদের অনেকের সাথে ইতিমধ্যে আমাদের চুক্তি আছে, তার উপর ভিত্তি করে প্রক্রিয়া শুরু করতে হবে। ভবিষ্যতে যেন দেশ থেকে অর্থ পাচার না হয়, অর্থনৈতিক মুখ থুবড়ে না পড়ে, সেজন্য কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগের শেষ নেই বানভাসীদের। প্রত্যন্ত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে দুর্গতরা। ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। ফেনীর দাগনভূঞায় এখনও পানিবন্দী আছে লাখো মানুষ। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে, তবে পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। অনেকে বিধ্বস্ত বাড়িঘর পরিষ্কার করে আশ্রয় কেন্দ্র থেকে নিজের ঘরে ফিরছে। সড়ক থেকে পানি নামায় ভেসে উঠছে গর্ত, খানাখন্দ। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানির সংকট সহ পয় নিষ্কাশন ব্যবস্থা ও রান্না নিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল রয়েছে তাতে অবৈধ স্থাপনা, ময়লার ভাগাড় সহ নানা প্রতিবন্ধকতা থাকায় পানি নামছে ধীর গতিতে। দূরে যাওয়ার পরে তারপরে মানে ঘরটা ভেঙে গেছে, আর ঘরটা ভাঙানোর পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়ির থেকে আইয়া তারপরে সবার থেকে মানে শুনতেছি যে আমার ঘর নাই। অনেক কষ্ট, ওখান কাছে কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। এখন ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসিয়া বাদ হয়ে গেছে। হাঁটু সমান পানি, এর আগে তো কমর সমান পানি ছিল,
আসা যাওয়া করার সময় সব জামা কাপড় ভিজে গেছে, পাকঘর হয়ে গেছে, ঘরের ডেলা হয়ে গেছে, চুলা হয়ে গেছে। বন্যা তো একেবারে ঘরের ভিতর পানি উঠে গেছে, এখন আমরা রান্না বান্নার সমস্যা হয়ে গেছে। দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, বিভিন্ন এলাকা থেকে পানি নামতে থাকায় বানভাসীরা ঘরে ফিরতে পারছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন যে ফেনী দাগনভূঞার যে বন্যার পরিস্থিতি, এই ফেনীর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় বিরাজ করছে এখন দাগনভূঞা উপজেলাবাসী। এখানে লাখো মানুষ এখন পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। আমি এখন দাঁড়িয়েছি দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ পাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আমার পিছনে একটি আশ্রয় শিবির রয়েছে। এখানে প্রায় গত 16 দিন যাবৎ শতাধিক লোকজন এখানে অবস্থান করছে। যদিও কিছু অংশের পানি বাড়িতে অর্ধেক মানুষ বাড়িঘরে চলে যাচ্ছে, কিন্তু তাদের দুর্গতি সীমা নেই। কিন্তু এখানে যারা এখন অবস্থান করছেন তারা আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে গত 5 দিন থেকে তাদেরকে কোনো খাদ্যদ্রব্য কিছু সহযোগিতা করা হচ্ছে না, কোনো কিছুই তারা পাচ্ছেন না। তারা এখানে অনাহারে দিনাতিপাত করছেন, তাদের কষ্টের সীমা নেই। তাদের এখানে গরু বাছুরগুলোর মধ্যে এখানে 3টা গরু বাছুর মারাও গিয়েছে এবং গোখাদ্যেরও সংকট দেখা দিয়েছে। তারা বেকার সমস্যা আছে, তাদের কোনো কাজকর্ম নাই, তাদের কোনো আর্থিক অনুদান সাহায্য সহযোগিতা না থাকার কারণে তারা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হয়রানি হচ্ছেন এবং অনাহারে দিনাতিপাত করছেন। তো এখন এভাবে দাগনভূঞার প্রায় লাখো মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। গত 16 দিন যাবৎ পানি ধীর গতিতে নামছে। একদিকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যেহেতু খাল সংস্কার নেই এবং পানি জলাবদ্ধতার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পানি নামছে ধীর গতিতে। মুসাফুর রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে আরো দুর্ভোগ বেড়েছে। এখানে ফেনীবাসীর মধ্যে সবচেয়ে এখন ফেনী, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং ফেনী সদরের মানুষ বাড়িঘরে ফিরতে যদিও শুরু করেছে, কিন্তু তাদের দুর্গতি শেষ নাই। তারা এই যে পানিবাহিত রোগে এখন হাসপাতালে ভর্তি আছেন হাজার হাজার মানুষ। তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকরা হিমশিম খেচ্ছেন। তো এখানে এখন প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অভাব দেখা দিয়েছে। এখন সাহায্য সহযোগিতা আরো বাড়ানোর জন্য তারা দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি যেহেতু এখন নাই, তাহলে এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিত্তবান সামর্থ্যবান যারা আছেন তাদেরকে তারা দৃষ্টি আকর্ষণ করছেন। তারা যদি এলাকা ভিত্তিক মসজিদ কমিটি, সমাজ কমিটি এবং যে বিভিন্ন ক্লাব অনুদানের মাধ্যমে যদি এগুলো সাহায্য সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে মানুষ কিছুটা পরিত্রাণ পাবে। ধন্যবাদ। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগবালাই। ডায়রিয়া, আমাশয় ও খোস পাঁচড়া সহ নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। রোগের চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ কয়েকটি জেলার জনজীবন। বর্তমানে পরিস্থিতি উন্নতি হলেও খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা রোগবালাই। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরের ঘরে ঘরে দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও চর্মরোগ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। পানির জন্য বাড়িতে পারি না, কি করবো? পরে লাস্টে আমার এক জালে আনি ভর্তি করে দিই। কালকে দুপুরে 3 দিনের ট্রিটমেন্ট চলতেছে। আমার বাচ্চা অসুস্থ, ডায়রিয়া জনিত সমস্যা, যার কারণে আমি সদর হাসপাতালে নিয়ে আসছি। নোংরা পানির কারণে ডায়রিয়া বাইরে গেছে, এখানে আসি চিকিৎসার লাই। কালকে সন্ধ্যাবেলা আইসি, এখানে ওষুধ নাই, কাশের ওষুধ নাই, সাবরোটামল নাই, তারপরে স্যালাইনগুলো নাই। আমরা বাড়ি থেকে কিনতে দিয়েছি, আমরা বাড়ি থেকে কিনে আনছি, ওরা দিতেছে। হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বন্যা পরবর্তী বর্তমান এখন যে অবস্থা, এখন অনেক বেশি রোগীর চাপ। আমাদের ডায়রিয়া ওয়ার্ড বলেন, মহিলা ওয়ার্ড বলেন, পুরুষ ওয়ার্ড বলেন, সব জায়গায় এখন রোগীর চাপ অনেক বেশি। আমাদের এখানে রোগীর পরিমাণ অনেক পরিমাণে বেড়ে গেছে। আগে প্রতিটা বিছানায় 1-2 জন করে থাকতো, এখন 3 জন করে আছে প্রতিটা বিছানায়। তাছাড়া ফ্লোরে তো দেখতে পাচ্ছেন, ফ্লোরেও এখন 2 জন বা 3 জন করে। হয়তোবা এখনো অনেক রোগী আক্রান্ত কিন্তু আসতে পারছে না। এসব রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন ও বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দেন এই কর্মকর্তা। বর্তমানে 291 জন রোগী ভর্তি আছে। তো যেহেতু এখন বন্যা প্রকোপ চলছে, সেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বহির্বিভাগে বিশেষ করে চর্মরোগের কিছুটা রোগীর প্রাদুর্ভাব বেড়েছে। চিকিৎসক হিসেবে পরামর্শ দেব সবাই যাতে পরিষ্কার পানি ব্যবহার করে। যেহেতু পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, আমি সকলকে অনুরোধ করব যে অবশ্যই যাতে সবাই চেষ্টা করে বিশুদ্ধ পানি পান করার।
স্মরণকালের ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের কৃষি, মৎস্য খাত ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েন ৮ লাখেরও বেশি মানুষ। জুবায়ের রাজিন, RTV। এ পর্যন্ত বন্যার্তদের জন্য ১০০ কোটি টাকার বেশি সহায়তা পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ RTVকে জানিয়েছেন, এ টাকা শুধু ত্রাণ তৎপরতা নয়, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও ব্যয় করা হবে। আপাতত চলমান বন্যার জন্য সহায়তা নেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, যদি কেউ দিতে চান তা পরবর্তী বন্যায় বা দুর্যোগে ব্যয় করা হবে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ৪৫ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেনি দেশ। চলমান বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬৭ জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পানিবন্দী হয়ে পড়েছেন ৬,৫,৭৬৭টি পরিবার। ভয়াবহ এ বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসে শায়খ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ কার্যক্রমে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আগামীতে বন্যায় মানুষের কষ্ট যাতে কমে সে বিষয়ে কাজ করতে হবে। ১০০ কোটি প্লাস যে ডোনেশন এসেছে এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি। ৩০ কোটি টাকা দিয়ে আমরা ৪,৩০০ প্লাস মেট্রিক টন খাবার কিনেছি। ৩০ কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি কৃষকদের জন্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। যারা কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা ক্যাশ টাকা দিয়ে সহায়তা করব। আর ৩০ কোটি টাকা আমরা ব্যয় করব গৃহায়নের জন্য। আর ২০ কোটি টাকা আমরা বাজেট রেখেছি শিক্ষা খাতে, আগামী ৬ মাসে তাদের এই পিছিয়ে পড়াটাকে রিকভার করে নিতে পারে। তো আমরা এভাবে মোটামুটি বন্টন করেছি যাতে করে সুষম বন্টন হয় এবং প্রত্যেকটা খাতে আমরা কাজ করতে পারি। চলমান বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে পরিকল্পনা ছিল তা পূরণ হয়েছে। এরপরেও কেউ সহযোগিতা করতে চাইলে তা ব্যয় হবে পরবর্তীতে। ফান্ড ১০০ কোটি ক্রস করেছে, সেটা মোস্ট প্রবলি এখন পর্যন্ত সেটা যেহেতু চলমান আছে, আমার মনে হয় সেটা ১২০-৩০ কোটি বা তার আর একটু প্লাস মাইনাস হবে। আমরা আর কোনো ডোনেশন নিচ্ছি না, কারণ আমরা জানি যে আমাদের যে নির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম আছে এর বাইরে যদি টাকা আসে তাহলে সেটা আমরা এই বন্যায় খরচ করতে পারবো না, কারণ একটা সার্টেন টাইমের পরে তো এই নিডটা থাকবে না। এই জন্য আমরা আজকে রাত ১২টার পরে যদি কোনো টাকা আসে এই ফান্ডে, আমরা সেটা পরবর্তী কোনো দুর্যোগে পরবর্তী কোনো বন্যায় খরচ করবো বলেছি। মানুষের কল্যাণে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবারে বন্যায় আমরা টিএসসি থেকে আস-সুন্নাহ পর্যন্ত সব জায়গায় দেখেছি যে মানুষ সবাই কিন্তু যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। AR বাদল, RTV, ঢাকা। সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লার মৎস্য খাত। পানিতে জেলার ৮৩৬ একর জমির মাছের ঘের, ২৫০০-এরও বেশি পুকুর ও দিঘি তলিয়ে গেছে। এতে অন্তত ৪০০ কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় দেশের পূর্বাঞ্চলের জেলা কুমিল্লার ১৪টি উপজেলা। এতে ভেঙে পড়েছে জেলার অর্থনীতি। জেলার গোমতী, ঘুঙ্গুর ও শালদা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার পুকুর, দিঘি ও মাছের ঘের। ভেসে গেছে বিভিন্ন প্রজাতির মাছ, ফলে বিপাকে পড়েছে মৎস্য চাষিরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সহযোগিতা চান তারা। বৃষ্টিতে প্লাস গোমতী নদীর বাঙ্গায় যে আমার 5টা পুকুর, ওই পুকুরে সবগুলি ডুবে যায়। ওই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছিল, কার্প জাতীয়, পাঙ্গাস, তেলাপাইয়া, সবগুলো ভেসে যায়। আমার প্রজেক্টের আয়তন প্রায় ২৪ থেকে ২৫ একরের মতো। তো আমার চাচার আর আমার মিলিয়ে প্রায় ১০-১৫ কোটি টাকার মতন আমরা দুইজনের অ্যারাউন্ড হয়ে যাব। এখান থেকে বুরুচুং পর্যন্ত, ব্রাহ্মণপাড়া পর্যন্ত হাজার হাজার পুকুর আছে, হাজার হাজার মৎস্য চাষী আছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে মাছের ঘের ও পুকুর দিঘি তলিয়ে ৪০০ কোটি টাকার মাছ ভেসে গেছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতি প্রকাশ পাবে। পাড় ভেঙে গেছে, পানির সাথে বিলীন হয়ে গেছে, এইগুলো সব ক্ষতি মিলে এরকম একটা আমরা অ্যাজাম্পশন করতেছি যে প্রায় ৪০০ কোটির মতো ক্ষতি হতে পারে। এটা বোঝা যাবে যখন বন্যা শেষ হয়ে যাবে, যখন প্রকৃতপক্ষে একটা এস্টিমেট করা হবে এই বিষয়ে, তখন আমরা হয়তো একটা এর চেয়ে আরও একটা ভালো একটা ধারণা এখান থেকে পাবো। মাছ উৎপাদনে চাষিদের প্রণোদনা ও বিভিন্ন সহযোগিতায় সরকারি এগিয়ে আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমরুল কায়েস, RTV। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।
ভাঙচুর হয় শিক্ষার্থীদের 4টি বাস। মঙ্গলবার রাত 2টার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে ববি শিক্ষার্থীরা। এই ঘটনার পর মঙ্গলবার রাত 11টার দিকে বটতলা এলাকায় অবস্থানকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। আহত 2 শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়লে 2 গ্রুপের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি বজ্রমোহন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পেছনের কারণ কি? শিক্ষার্থীরা কি বলছে এই হামলার বিষয়ে জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু মানে একভাবে সারা রাত ধরেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল ব্রজমোহন কলেজ, যেটি বিএম কলেজ নামে পরিচিত, এই 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং মারধর ঘটনা ঘটে। এতে ইতিমধ্যেই বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রায় 40 থেকে 50 জন ভর্তি রয়েছে, আমাদের কাছে এমন তথ্য রয়েছে। তবে আমরা এখন যেই ওয়ার্ডটিতে আছি, বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে যে সার্জারি ইউনিট আপনাকে দেখাতে চাচ্ছি, এখানে ইতিমধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের যেই যারা আহত রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি রয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছিলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজতুমা একটি জমি, সেই জমি দখল করতে গিয়ে বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থী তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে সেখানে জোর দখল করে এবং সেখানে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হলে মারধরের ঘটনা ঘটে এবং এই ঘটনাটি কিন্তু ঘটে বরিশাল নগরীর নবগ্রাম রোড হাতেমালি চৌমাথায় নগরীর চৌমাথায় এলাকায়। তো এর পরপরই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এই সংবাদটি শুনে তাদের যে সহপাঠী তাদেরকে দেখতে যায়। এই দেখতে যাওয়ার সংবাদে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ভেবেছিল যে তাদের সাথে হয়তো দ্বন্দ্বে জড়াবে, এই কারণে তারাও কিন্তু সেখান থেকে লাঠি সোটা নিয়ে ঘটনাস্থানে আসতে শুরু করে। অপরদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারাও 3টি বাস ভর্তি করে সেখানে তাদের সহপাঠীদের দেখতে যায় এবং তাদের খোঁজ খবর নিতে যায়। উভয়ের মাঝেই একদম মুখোমুখি সংঘর্ষ হয় এরপরে। তবে আপনার যে দৃশ্যটি এখন দেখাতে চাচ্ছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে ভর্তি রয়েছে এবং অনেকের অবস্থাই খুবই গুরুতর, এমনটি আমাদের এখানে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখানে সরাসরি কোনো ছুরিয়াঘাত না হলেও তাদের প্রত্যেকেই কিন্তু এখানে মারধরের শিকার হচ্ছে এবং ব্যাপক পরিমাণে মারধরের শিকার হয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, আমাদের এমনকি চিকিৎসক জানিয়েছেন। আর এখন পর্যন্ত যে ঘটনাটি কোতোয়ালি থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে কারো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি, যদি অভিযোগ দেওয়া হয় তার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি উভয় শিক্ষা প্রতিষ্ঠানই এখন পর্যন্ত কোনো অভিযোগ দাখিল হয়নি, যেহেতু বাহিরের ঘটনা। সুতরাং এখন পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এখন পর্যন্ত এটা গণমাধ্যম কিংবা কারোই জানা নেই। পরবর্তী সংবাদ হয়তো বা বলতে পারবো। এই ছিল বরিশাল শের বাংলা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। ফরাসি উপকূলে একটি নৌকা ডুবে অন্তত 13 অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলান শহরের কাছে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম ইউরো নিউজে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে পথে পাড়ি দিয়েছিল অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ওই নৌকাটি। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় 50 জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন বলেছেন, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত সবাই আফ্রিকার দেশ ইরিত্রিয়ার নাগরিক। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বুধবার ঘরে ঘরে আলো নিভিয়ে দ্বীপ প্রজ্বলন কর্মসূচি পালনের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। এদিন রাজ্যের মোড়ে মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিজেপিও। এর আগে মঙ্গলবার দিনভর বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল কলকাতার রাজপথ। ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয় মিছিলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বামফ্রন্ট। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানানো হয়। খেলার সংবাদ। ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আজ দেশে ফিরছে বাংলাদেশ দল। 2 ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে শান্তরা। তবে ফিরছেন না সাকিব আল হাসান।
পাকিস্তান থেকে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে মিস্টার 75-এর। প্রথম ধাপে ফেরা ক্রিকেটাররা বাংলাদেশে নামবে বুধবার রাত 11টায়। এরপর বৃহস্পতিবার দুপুর 2টায় পরের ধাপে আসা ক্রিকেটারদের দেশে ফেরার কথা। এদিকে দেশে ফিরে লম্বা ছুটি পাচ্ছে না জাতীয় দল। ভারত সফরকে সামনে রেখে আগামী সপ্তাহের মাঝামাঝি অনুশীলন শুরু হবার কথা টাইগারদের। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।